2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে সে। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেওয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবে যে 2000 মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই। নাম্বার 2, হাসিনা 650 জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। 5 আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও প্রায় 12.5 ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া। বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের ওই বিদ্রোহের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার 4, পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেওয়া। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকে বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে। তাছাড়া পিলখানা হত্যা মামলায় যে শুধু বিডিআর সদস্য নয়, সেনাবাহিনীর লোকেরাও যে জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার। নাম্বার 5, ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 9 অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। নিজের গুম নির্যাতন ও চাকরিচ্যুত হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাকে 2012 সালে সেনাবাহিনী থেকে গুম করা হয়। 43 দিন আমাকে হাত পা ও চোখ বেঁধে রাখা হয়। 2018 সালের 8 আগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয়। তখন গুম করে রাখা হয়েছিল 1.5 বছর। তারা বলেছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে। আমার বিরুদ্ধে সাইবার আইনে 11টি মামলা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার। নাম্বার 6, গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা।
স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড, গুম, সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের একপেশে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে হাসিনা সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল সাইফ, বেনজির হারুনদের বিদেশে পালাতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয়। নাম্বার 7, প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ড ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাবে ওয়াকার বলেছিলেন, ড মোহাম্মদ ইউনূস কেন অন্য কোনো ব্যক্তি নয়? ড মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? বাংলাদেশে 30-40% ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই 30-40% ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান অনেক তর্ক বিতর্কে শেষে সমন্বয়কদের বলেছিলেন যে, আমি বুকে পাথরের চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান যে ড ইউনূসকে মেনে নিতে পারেননি তার আরও অনেক আলামত পাওয়া গেছে। তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন ওয়াকার। নাম্বার 8, সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া। জেনারেল ওয়াকার কোনোভাবেই হাসিনার দুর্নাম মেনে নিতে পারেন না। জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশে জেনোসাইড হয়েছে, তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন ওয়াকার। নাম্বার 9, আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার। বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র, যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর। ছোট আলোহীন কক্ষগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাহিরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না। ছোট ছোট খুপড়ি, গা ছমছম পরিবেশ, আলোহীন এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা। বাহিরের জগৎ থেকে পুরাই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই। সবচেয়ে বিপজ্জনক হল আয়নাঘর পরিদর্শন করতে ইউনূসকে বাধা দেয় ওয়াকার। সব আলামত নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেন সেনাপ্রধান। পরিদর্শনের সময় দেখা যায় বন্দিশালার অনেক আলামত মুছে ফেলা হয়েছে। দেয়াল রং করে মুছে দেওয়া হয়েছে বন্দীদের লেখা, ভেঙে ফেলা হয়েছে কক্ষের বিভাজন। এর সবই করা হয় সেনাপ্রধানের নেতৃত্বে। নাম্বার 10, আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র। স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি। সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের তুলনামূলক কম দুর্নীতিবাজ নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন ওয়াকার, যেখানে হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে এ প্রস্তাব মেনে নিতে। এমনকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের জীবন হুমকির মুখেও বলে মনে করছেন হাসনাত। সুপ্রিয় দর্শক, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নেই। এসব অভিযোগের যে কোনো একটি আমলে নিলেই সেনাপ্রধানের চেয়ারে বসার ক্ষমতা হারাবেন ওয়াকার। আপনি কি চান জেনারেল ওয়াকারকে যেন অতি সত্বর অপসারণ করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।